আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ মজার আরও একটি নতুন আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আরও একটি প্যাসেজ এবং সেই প্যাসেজ নাম হচ্ছে 7। ধারাবাহিক আলোচনা চলছে, হয়ে যাওয়া সমস্ত প্যাসেজ থেকে আলোচনা, অর্থাৎ এইচএসসি প্রথম বর্ষের যে প্যাসেজগুলো আছে সেগুলো ধারাবাহিক আলোচনা, সাবলীল অনুবাদ, সাথে গ্রামাটিক্যাল ফ্যাক্ট সবগুলোর আলোচনা চলছে এবং সবগুলো ক্লাসে আবার চমৎকার করে সাজানো রয়েছে ইংলিশ মজা ইউটিউব চ্যানেলে। যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছো বা এই ক্লাসটি দেখছো তাদের বলবো টেনশনের কোনো কারণ নেই, ধারাবাহিকভাবে সব কিছু পেয়ে যাবে ইংলিশ মজা ইউটিউব চ্যানেলে। প্লেলিস্টটা একটু চেক করো। ওকে, আজকে আমরা 7 নাম্বার প্যাসেজ পড়ব। সেইটা হচ্ছে কোন ইউনিট? ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, সেটা হলো ইউনিট 3। ইয়েস, এই হচ্ছে ইউনিট 3, মিথস অ্যান্ড লিটারেচার। সো এই মিথস অ্যান্ড লিটারেচারের আমরা লেসন 1-এ মিথস অ্যান্ড বেঙ্গলের ভেতরে প্রবেশ করব, দেখব ওখানে কোনটি পড়া যায়। আর এই পুরো আয়োজনটি, পুরো আলোচনাটি কাভার করা হচ্ছে টেক্সট বুক মেড ইজি এই বই থেকে। আশা করি বইটি সবার সংগ্রহে আছে, আর বই সাথে নিয়ে ক্লাস করার মজাই আলাদা। তাহলে চলো আমরা একটু ভেতরে প্রবেশ করি। তো এখানে একটা বিষয় বলি যে লেসন 1-এ অর্থাৎ ইউনিট 3-এর লেসন 1-এর প্রথমেই তোমরা পাবে হচ্ছে একটা কবিতা, আই হ্যাভ সিন বেঙ্গল ফেস। এই কবিতাটা তোমরা পাবে, কিন্তু আমি বলেছি যে কবিতাগুলো আমি পরে পড়িয়ে দেব তোমাদের। এখন আমরা শুধু প্যাসেজগুলো অনুবাদ করব। আর যদি সেইভাবে সময়ও না হয়, তোমরা যখন এই বইটা সাথে নিয়ে ক্লাসটা করবে, টেক্সট বুক মেড ইজি, কবিতাগুলোর অর্থ এত চমৎকার করে দেওয়া আছে যে তুমি পড়লে অনায়াসে বুঝতে পারবে। সো কবিতাটা তোমরা নিজ উদ্যোগে পড়ে নেবে, বিকজ কবিতা থেকে সামারি আসার পসিবিলিটি বেশি। দেখো সুন্দর করে আমি সামারিটাও দিয়ে দিয়েছি। আর অবশ্যই তার সাথে টেক্সট বুক থেকে নির্বাচিত যে ভোকাবুলারিগুলো সেইগুলো পড়া কিন্তু অব্যাহত রাখতে হবে, কেমন? তাহলে আজকে আমরা কবিতা মূলত পড়ব না, কবিতার নিচে একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে, সেটা হচ্ছে বেহুলা। ইয়েস, আমরা সেই বেহুলাটাই পড়ব। খুবই কালজয়ী একটি ঘটনা, যেটা প্রত্যেকেই জানে। বেহুলার কথা বলে লক্ষিন্দরের কথা চলে আসে, এবং আপামর গ্রাম বাংলার মানুষও অনেকে বেহুলা সম্পর্কে জানে। এবং যে কোনো বোর্ডের জন্য বলি, এই ইউনিট 3-র 2-3টা প্যাসেজ আছে, আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। এরপরে ইকরাস আছে, সেটা আমি হয়তো নেক্সট দিন দেখাবো। খুবই ইম্পর্ট্যান্ট। সো ইউনিট 3 প্রতিটা বোর্ডের জন্য 2টা গল্প খুবই গুরুত্বপূর্ণ, বেহুলা এবং ইকরাস, যেটা আমি আগামী দিন তোমাদের পড়াবো। আজকে দেখবো আমরা বেহুলা। তো নর্মালি আমরা যেটা করি, শুরুতে কনটেক্সট অ্যান্ড সিগনিফিক্যান্স, এর তাৎপর্য কী, এই গল্পের পেছনে কারণটা কি, আমরা একটু হালকা করে জেনে নিই, এবং তারপর আমরা সাবলীল বঙ্গানুবাদ দেখব, আর সাথে দেখব গ্রামাটিক্যাল যত রহস্য। ওকে, সো মনসা মঙ্গল বাংলা লোকঐতিহ্যের বিখ্যাত আখ্যান। এখানে দেবী মনসা, সাপের দেবী, দেবী মনসা, চাঁদ সওদাগর, খুবই অহংকারী একজন ব্যবসায়ী, ও বেহুলা লক্ষিন্দরের, বেহুলা হচ্ছে তার পুত্রবধূ, মানে চাঁদ সওদাগরের পুত্রবধূ বেহুলা, আর লক্ষিন্দর হচ্ছে তার সর্বকনিষ্ঠ ছেলে। এখানে মোটামুটি আমরা 3টা দুর্দান্ত ক্যারেক্টার পেয়েছি। আমি সেই অনুযায়ী বলতে পারি লক্ষিন্দর, এটাকে আমরা হিরো বলতে পারি। অন্যদিকে বেহুলা, এটাকে হিরোইন বলতে পারি। চাঁদ সওদাগর আমরা বলবো হিরোর বাবা। আর দেবী মনসা লাইক অনেকটা ভিলেনের মতো, অনেকটাই ভিলেনের মতো। ওকে, সো এই লক্ষিন্দর বেহুলা এদের টানাপোড়নে একদিকে দেবতা এবং মানুষের যে লড়াই, অন্যদিকে স্ত্রীর অটল ভালোবাসা ও ধৈর্য দেখানো হয়েছে। বেহুলা শেখায় ভালোবাসা, দৃঢ়তা ও ত্যাগ কখনো কখনো ভাগ্য আর দেবশক্তিকেও নত করতে পারে। একই সঙ্গে এই আখ্যানটি লোকবিশ্বাস, সাপ পূজা, পুরনো সমাজ ব্যবস্থা এবং নারী শক্তির, বিশেষ করে স্ত্রীর সাহস ও নেতৃত্ব, এই শক্তিশালী বিষয়টি তুলে ধরেছেন বা উপস্থিতি তুলে ধরে। এখানে অনুপ্রেরণার বার্তা হলো, মানে মূল কথা যেটা, যে কঠিন বাধা এলেও লক্ষ্যে স্থির থাকতে হয়, দাবি দেওয়া স্পষ্ট করে উপস্থাপন করতে হয়, অন্যায় অহংকার তবেই না পরাজিত হয়। তো এই ঘটনার উপর ভিত্তি করে বেহুলা লক্ষিন্দরের কাহিনী। এবার চলো আমরা সাবলীল অনুবাদ দেখি। ওয়েল, টেক্সট বুক থেকে সাবলীল বঙ্গানুবাদ, বইটা খুলে ফেলো এবং আমার সাথে সাথে মেলাও।
যেখানে আন্ডারলাইন করার দরকার হবে আন্ডারলাইন করো, গ্রামাটিক্যাল বিষয়গুলো পাশে ছোট একটা খাতায় নোট করো। চলছে আমাদের একটা বিশেষ টার্গেট নিয়ে পড়া, আমাদের প্যাসেজ পড়বো, সাথে সাথে গ্রামাটিক্যাল আমরা ইউনিক 100টা ইউনিক আমরা রুল নেব এবং সেগুলোকে আমরা নোট ডাউন করব। ঠিক আছে, দেখা যাক আমার কোন সকল শিক্ষার্থীরা সেটি করছে। আজকে জানতে চাইবো না, শেষ দিন তোমাদের কাছ থেকে নেব যে কারা কারা চমৎকার করে নোট ডাউন করেছো সেই অনুপম ইউনিক 100টি রুল। আজকে আমরা চমৎকার কিছু রুল পাবো। আরেকটি গুড নিউজ হচ্ছে যে আজকের আলোচনাটি খুব বেশি লম্বা নয়, মোটামুটি অল্প সময়ের ভিতরে ক্লাসটা শেষ হবে। সো চাইবো যতটুকু সময় আমার সাথে থাকবে পুরোটা সময় যেন তোমার শতভাগ মনোযোগ থাকে। আরেকটি কথা বারবার আমি বলি, আজও বলছি, যদি ভালো কিছু কোথাও থেকে পেতে চাও সেখানে তোমাকে 100% মনোনিবেশ করতে হবে। গিভ 100% অ্যান্ড গেট হোয়াট ইউ ওয়ান্ট অর হোয়াট ইউ ডিজায়ার। এখন 100% মনোযোগ দেবে না আর তুমি বলবে আমি ইংরেজিতে ভালো করব, অ্যাডমিশনে চান্স পাবো, এইচএসসিতে A+ পাবো, কোয়াইট ইম্পসিবল। সো 100% কনসেন্ট্রেশন দাও। শুরু হচ্ছে। তো বেহুলা ইজ আ legendary folk heroine and one of the main characters of মনসা মঙ্গল and a medieval epic. অর্থাৎ বেহুলা এক কিংবদন্তি লোককথার নায়িকা, যেটা আমি আগেই বলেছি মধ্যযুগের মহাকাব্য মনসা মঙ্গল। সাধারণ জ্ঞানে প্রশ্ন হয় মনসা মঙ্গল কি, এটা মহাকাব্য। এর প্রধান চরিত্রগুলোর অন্যতম একটি হচ্ছে কে, এই হচ্ছে বেহুলা, যেটা নায়িকা। প্রথমেই কিন্তু নায়িকার কথা এসেছে, বিকজ পুরো ঘটনা জুড়েই আমরা দেখব, এই কাব্য জুড়ে দেখব যে বেহুলার অনেক ক্রেডিট। এখন এখানে গ্রামাটিক্যাল ফ্যাক্টে ওয়ান অফের পরে বেসিকলি নাউনটা প্লুরাল হয়। আমি একটু মনে করে দিলাম, এর আগেও বলেছি ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল, কিন্তু কোনো ভার্ব বসলে সেই ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। ওকে, সো এরপরে আছে আরেকটি শব্দ এপিক। এই এপিকটা নিয়ে অনেক সময় প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ এপিক। সো এপিক নিয়ে অনেক সময় প্রশ্নটা করা হয় অ্যাডমিশন বা বিভিন্ন জায়গাতে, 4টা অপশন থাকে। তোমরা একটু মনে রাখবে, ইটস আ লং ন্যারেটিভ পোয়েম। লম্বা একটা কবিতা, লং ন্যারেটিভ পোয়েম, স্টোরি নয়, এটা কিন্তু কবিতায় লং ন্যারেটিভ পোয়েম। আচ্ছা, পরের লাইনটা বলা হচ্ছে যে তিনি, তিনি মানে কে, শি মানে দ্যাট মিনস বেহুলা। সো বেহুলা ওয়াজ দ্য ডটার অফ শৈবন অফ উজনিনগর, অর্থাৎ তিনি উজনিনগরের শৈবনের কন্যা ছিলেন, পরিচয় দেওয়া হচ্ছে। এরপরে এবার নায়কের পরিচয় দেওয়া হচ্ছে। লক্ষিন্দর ওয়াজ দ্য ইয়াংগেস্ট সান অফ চাঁদ সৌদাগর অফ চম্পকনগর, অর্থাৎ চম্পকনগরের এক বিখ্যাত সৌদাগর, একটা ব্যবসায়িক, নাম হচ্ছে চাঁদ সৌদাগর। এর সর্বকনিষ্ঠ পুত্র ছিলেন কে, লক্ষিন্দর। এখানে একটা মজার জিনিস তোমরা জেনে রাখো, যদি কোনো বাক্যতে অফ ব্যবহার করা হয়, সেটার সংখ্যা 2, 2-এর অধিক, 3, 4, 5 যতগুলোই হোক, সবসময়ই অর্থটা ডান দিক থেকে বাম দিকে ফিরে আসে। অর্থাৎ চম্পকনগর এর চাঁদ সওদাগর এর সবচেয়ে সর্বকনিষ্ঠ পুত্র। অফ থাকার দরুন অর্থটা সর্বদাই ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে চলে আসে। আবার রিপিট করছি, চম্পকনগর এর চাঁদ সওদাগর এর সর্বকনিষ্ঠ পুত্র। অফ মানে তো এর, এটা আমরা প্রত্যেকে জানি, রাইট? সো এখান থেকে এটা শিখলাম। তাহলে লক্ষিন্দর ছিলেন চম্পকনগরের চাঁদ সওদাগরের সর্বকনিষ্ঠ পুত্র। এরপর বেহুলা grew up to be a beautiful and intelligent woman and was married to লক্ষিন্দর। বেহুলা বড় হয়ে রূপসী বুদ্ধিমতী নারী হন এবং লক্ষিন্দরের সঙ্গে তার বিয়ে হয়। খুব স্বাভাবিক, বিশিষ্ট ব্যবসায়িক চাঁদ সওদাগরের পুত্র বলে কথা, তার বিয়ে হবে সবচেয়ে সুন্দরী একটা মেয়ের সঙ্গে, রূপবতী মেয়ের সঙ্গে, এটাই তো স্বাভাবিক, তাই হয়েছিল। মেরিড টু, কতবার যে ভার্সিটি পরীক্ষায় এসেছে মেরিডের পরে ফিলিং ইন দ্য গ্যাপ, এই ফিলিং ইন দ্য গ্যাপ দিয়ে কনফিউজড করে দেয়। সেটা হচ্ছে যে ম্যারিডের পর কি উইথ হবে নাকি টু হবে, অনেক কনফিউশন। এবং শুনতে এটাই ভালো লাগে যে তার লক্ষিন্দরের সাথে বিয়ে হয়েছে, এই সাথে বলার জন্য কিন্তু অনেকে উইথ দিয়ে ফেলে, কিন্তু ম্যারিডের পরে কখনো উইথ বসে না, অলওয়েজ যেটি বসে সেটা হচ্ছে টু। সো মেরিড টু, এই কনফিউশনগুলো তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার করতে হবে, যেগুলোর মধ্যে থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে বলা হচ্ছে যে শিব ভক্ত চাঁদ সওদাগর দম্ভ করে বলেছিলেন যে তিনি সাপের দেবী মনসার চেয়ে বেশি চতুর এবং শক্তিশালী। চাঁদ সওদাগর অর্থাৎ লক্ষিন্দরের বাবা, ডিভোট অফ শিব, এই শিবের যে পূজা করত, সে খুব গর্ব নিয়ে বলেছিল যে মনসার থেকে
সে ছিল কি? সে ছিল বেশি শক্তিশালী। মনসার থেকে শিব ছিল বেশি শক্তিশালী সব দিক দিয়ে। মনসা হচ্ছে সাপের দেবী। এই কথা শুনে মনসার খুব মন খারাপ হলো এবং সে খুব রেগে গেল। মনসা ভাবলো আমাকে ছোট করা হলো, শিবকে সবচেয়ে বেশি বড় করা হলো, আমি চাঁদ সওদাগরকে ছাড়বো না, এর প্রতিশোধ নেব। এখানে একটা মজার শব্দে আমি আন্ডারলাইন করেছি বা রেড কালার করেছি। তোমরা প্রত্যেকেই জানো যে রেড মানে গ্রামাটিক্যাল রহস্য, দেন। এটা জানতেই হবে তোমাকে। আমি এর আগে বলেছিলাম, আবার ক্লিয়ার করি, দেনটা আসলে এখানে কি বলতে পারো? এইখানে দেনটার নাম হচ্ছে, আমি একটু তোমাদের সুবিধার্থে এখানে একটা লাইনকে আমি ইনক্রিজ করতে পারি। ওকে, সো দেন নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, যদি এরকম বলি আমরা যে হি ইজ বেটার দেন, হি ইজ বেটার দেন মি। আরেকটা বাক্যতে বলা হলো যে হি ইজ বেটার দেন আই, হি ইজ বেটার দেন আই। ভালো করে বুঝো, এই জায়গাতে একটা দেন, এই জায়গাতে একটা দেন। ওকে, সো প্রশ্ন হলো কোন দেনকে আমরা কি বলতে পারি? ঝটপট ঝড়ো গতিতে আনসার দাও। ওকে, সো এখানে প্রথম যে দেনটা দেখতে পাচ্ছ, সেই দেনের নাম হলো প্রেপোজিশন। কেন বলো তো? কারণ প্রেপোজিশনের পরে অবজেক্ট বসে। আর এই দেনটার নাম হচ্ছে কনজাংশন। কেন বলো তো? কারণ কনজাংশনের পরে একটা ক্লজ বসে, একটা বাক্য বসে। এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার দেনের পরে ক্লজ কই, বাক্য কই? আসলে এখানে একটা কথা লুকানো আছে, দেন আই অ্যাম। এবং পুরনো গ্রামারগুলোতে, ট্র্যাডিশনাল ওল্ড অনেক গ্রামার বই কিন্তু এভাবে ব্র্যাকেটের ভিতরে কিন্তু ভার্ব দেওয়া থাকতো, দেন আই অ্যাম। তার মানে এই পাশে একটি ক্লজ, এই পাশে একটি ক্লজ, মাঝখানে দেন, দেনের নাম হচ্ছে কনজাংশন। কিন্তু দেনের পরে যদি অবজেক্ট বসে, মানে প্রেপোজিশন হয়, তারপরে নর্মালি তো অবজেক্ট হয়, সো এই দেনটাকে আমরা বলবো প্রেপোজিশন। সো এখানে আমি শর্টকাটে প্রি লিখলাম আর এখানে ইজ ইকুয়াল টু কন লিখে রাখলাম তোমাদের সুবিধার্থে। এই আলোচনাটা করার পর যদি আমার প্রিয় শিক্ষার্থীদের বলি যে এই দেনটার তাহলে নাম কি, এটা কিন্তু খুবই কনফিউজিং একটা ফ্যাক্ট। বিকজ মনসা এটা নাম, এটা কি আসলে সাবজেক্ট ফর্মে আছে নাকি অবজেক্ট ফর্মে আছে দেখে বোঝার উপায় নেই। সুতরাং এইখানে দেনটাকে আমরা দুইটাই বলতে পারি, আমরা প্রেপোজিশনও বলতে পারি, আবার কনজাংশনও বলতে পারি। কারণ আমরা যদি এটাকে প্রেপোজিশন বলি তাহলে মনসাটা হচ্ছে অবজেক্ট। আমরা জানি যে কোনো নামের সাবজেক্টও যা, অবজেক্টও তাই, অতএব এটি অবজেক্ট। আবার আমরা যদি এটাকে কনজাংশন বলি, স্ট্রঙ্গার দেন, তাহলে মনসা কথার কথা এখানে ধরো মনে মনে বা আসলে ইজ লুকানো আছে, মনসা ইজ, সে অর্থেও আমরা কনজাংশন বলতে পারি, সে অর্থেও কনজাংশন বলতে পারি, এটার মতো। দ্যাটস ওয়াই আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বললাম, যে এটা জানতে হবে তোমাদের। কোনো কোনো সময় এই বিষয়গুলো খুবই কনফিউজ করে দেয় তোমাদের, বা করে দেবে তোমাদের। তাহলে দেন এরপরে যদি স্পষ্টত অবজেক্ট ফর্ম থাকে তাহলে সেটি প্রিপোজিশন, দেন স্পষ্টত যদি সাবজেক্ট ফর্ম থাকে কনজাংশন। কিন্তু দেনের পরে যদি বোঝা না যায় যে সেটা সাবজেক্ট নাকি অবজেক্ট, সো বোথ ক্যান বি দ্য রাইট আনসার। অর্থাৎ প্রিপোজিশনও হতে পারে, কনজাংশনও হতে পারে। প্রশ্ন হলো পরীক্ষায় দুইটা থাকলে কোনটা দেব? আশা করি পরীক্ষায় দুইটা থাকবে না, আমি তোমাদের শুধুমাত্র শেখানোর জন্য দুটোই করে দিলাম। পরীক্ষায় ইনশাআল্লাহ যে কোনো একটাই থাকবে। কেমন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা একটু পূর্বে ফিরে আসি। এবার পরের যে বাক্যটা, হি বিল্ড অ্যান আয়রন চেম্বার ফর লক্ষিন্দর বিলিভিং ইট টু বি ইমপ্রেগনেবল। ইমপ্রেগনেবল খুবই চমৎকার শব্দ, অভেদ্য, যেটা ভেদ করা যায় না, খুবই সুন্দর একটা শব্দ। ও হ্যাঁ, আরেকটি কথা জানতে চাই, টেক্সট বুক মেডিজি বইটার প্রতিটা প্যাসেজের শেষ অংশে দেখবে প্রচুর পরিমাণে সিনোনিম, অ্যান্টোনিম বা গ্রামাটিক্যাল সিক্রেট রয়েছে। এগুলো কারা কারা কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছ একটু আমাকে জানাও। এই বইটা তো শুধু এমন না যে আমার ক্লাসের সাথে কাভার করতে হবে, বইটিকে এমনভাবে তৈরি করা হয়েছে প্রথম বর্ষে একজন শিক্ষার্থী ওঠার পর থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত, তার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশনের জার্নি পুরোটা সময় তার কাজে লাগবে। আশা করি যারা ফার্স্ট ইয়ার আছো কাজে লাগাচ্ছ, যারা সেকেন্ড ইয়ার আছো সেকেন্ড ইয়ারের জন্য পড়ছো, অ্যান্ড ডেফিনেটলি অ্যাডমিশন যারা দিচ্ছ বা দেবে তারা অবশ্যই এইগুলো কাজে লাগাবে। কারা কারা ঠিকঠাক মতো পড়ছো একটু কমেন্টে জানাও। ওকে, আরেকটি বিষয় আমার খুবই কষ্ট লাগে এটা ভেবে যে তোমরা অনেকেই ক্লাস করো বাট কোনো কমেন্ট করো না। সেটা হতে পারে লাইভে ক্লাস অথবা পরবর্তীতে রেকর্ড আকারে ক্লাসটি করছো। অ্যাটলিস্ট একটা কমেন্ট যদি করে যাও প্রতিটা দিন যে আলহামদুলিল্লাহ ক্লাসটি শেষ করলাম, বা ক্লাস নিয়ে একটা ছোট মন্তব্য, তোমার আইডিটা আমার কাছে পরিচিত হয়। এবং যে আইডিগুলো আমার পরিচিত হয়,
প্রতিনিয়ত প্রোফাইল পিকচারগুলো দেখি, ভালো লাগে, তাদের অনেক গভীর মানে ভেতরের অনেক প্রশ্নেরও আনসার আমি দিয়ে দিই। অনেকে জিজ্ঞাসা করে এটার উত্তর কি, এটা কেন। তো যেই স্টুডেন্টটা ক্লাসে রেগুলারলি আসে তার প্রতি একজন শিক্ষকের অন্যরকম একটা মনোযোগ থাকে না? হ্যাঁ, আসলে আমাদের অনলাইনে এই ক্লাসে দেখা যায় না। সুতরাং তুমি যদি কমেন্ট করো, এটাই হচ্ছে তোমার উপস্থিতি, আমি সেটা টের পাই। তাই আমার প্রিয় শিক্ষার্থীদের বলবো, অবশ্যই প্রতিটা ক্লাস শেষে অ্যাটলিস্ট একটা করে কমেন্ট করে যাবে, এবং এই ধারাটা যেন আজকে থেকে অব্যাহত থাকে আগামী দিনগুলো পর্যন্ত। কেমন? শেষ কথা হচ্ছে যে তিনি লক্ষিন্দরের জন্য, তিনি বলতে কে এখানে? তিনি হচ্ছে চাঁদ সওদাগর। কারণ লক্ষিন্দরের জন্য হি হতে পারে, আবার চাঁদ সওদাগরের জন্য হি হতে পারে। এটা প্রেক্ষাপট বুঝতে হবে যে কোন বাক্যের পরে হি বসানো হয়েছে, অতএব এখানে হি হবে। ঠিক সেম জিনিসটাই তোমরা সেকেন্ড ইয়ারে প্রোনাউন রেফারেন্সের মধ্যে পাবে, কোথায় হি কোথায় শি, এই বিষয়গুলো এখান থেকেই ধারণা নিতে হয়। সো হি বিল্ট অ্যান আয়রন চেম্বার, তাহলে তিনি লক্ষিন্দরের জন্য একটা লোহার কক্ষ নির্মাণ করলেন, এবং এই ভেবে যে এটি ভেদ করা অসম্ভব। কারণ মনসা সাপের দেবী, সাপে কামড় দিতে পারে, চাঁদ সওদাগরের সেই ভয়টা আছে। তার ছয়টা সন্তান মারা গেছে, একটা সন্তানকে সে সেভ করতে চায়, তাই সে লোহার এরকম একটি কক্ষ বানালেন যাতে কোনো রকম কোনো ফাঁকা জায়গা ছিল না। যা হোক, হাউএভার অন দ্য ওয়েডিং নাইট অফ বেহুলা অ্যান্ড লক্ষিন্দর, বেহুলা এবং লক্ষিন্দরের বাসর রাতে, বিয়ের প্রথম রাতে, মনসা সেন্ট আ স্নেক টু কিল লক্ষিন্দর। মনসা তো রেগে আছে, তার বাবার সাথে সম্পর্ক এবং প্রতিশোধ নিচ্ছে, একটা সাপ পাঠালো লক্ষিন্দরকে মারার জন্য। দ্য স্নেক মেড ইটসেলফ, রিফ্লেক্সিভ কিন্তু, দ্য স্নেক বিষয়বস্তু মানে মানুষ ব্যতীত অন্য ক্ষেত্রে ইটসেলফ, as fine as a strand of hair, and entering the chamber through a minute hole bit Lakhinder. That means সাপটি চুলের গোছার মতো সরু একটা ক্ষুদে ছিদ্র দিয়ে কক্ষে ঢুকে লক্ষিন্দরকে দংশন করলো। এটাই হচ্ছে খুবই ট্র্যাজিক একটা ইনসিডেন্ট এই মহাকাব্যের, যে ছোট্ট একটা সুড়ঙ্গ ছিল, এই সুড়ঙ্গটা এতটাই চিকন যে সেই দিক দিয়েই একটা সাপ ঢুকেছিল, এবং চাঁদ সওদাগরের সর্বকনিষ্ঠ এবং একমাত্র বেঁচে থাকা শেষ সন্তান লক্ষিন্দরকে সে ওই সাপটা তাকে দংশন করে। বেহুলা রিফিউজ টু অ্যাকসেপ্ট হার হাজব্যান্ডস ডেথ। সকালে ঘুম থেকে উঠে যখন বেহুলা দেখলো তার স্বামীর হৃদস্পন্দন নেই, হার্টবিট থেমে গেছে, মারা গেছে, সে এটা কোনোভাবেই মেনে নিতে পারল না। টু অ্যাকসেপ্ট হার হাজব্যান্ডস ডেথ, বেহুলা স্বামীর এই মৃত্যু মেনে নিতে পারলেন না। এখানে বলে রাখি, এই জায়গাটা দ্য স্নেক ইটসেলফ, যদি কোনো মানুষ হতো তাহলে হিমসেলফ। নিশ্চয় মনে আছে, সেলফ যুক্ত হলে তার নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, এখানে টু অ্যাকসেপ্ট নিশ্চয় তোমরা জানো, টু এর পরে ভার্বের বেস ফর্ম থেকে বাকি যে অংশটুকু আছে এটার নাম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এটা অনেক সময় প্রশ্ন হয়, এটুকুর নাম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এটা অনেক সময় প্রশ্নগুলো হয় ইনফিনিটিভ ফ্রেজ। আমি একটু অন্য কালার দিই। ইনফিনিটিভের আবার একটা অবজেক্ট থাকে, আমরা অনেক সময় বলি না ভার্বের অবজেক্ট। হ্যাঁ, ইনফিনিটিভও কিন্তু ওয়ান কাইন্ড অফ ভার্ব। ইনফিনিটিভ ইজ ওয়ান কাইন্ড অফ ভার্ব, এবং তারও কিন্তু একটা অবজেক্ট থাকে। এই যে অবজেক্ট, সো ইনফিনিটিভের অবজেক্ট বসতে পারে হার হাজব্যান্ডস ডেথ। এনিওয়ে, ইনফিনিটিভের পর বাড়তি যে অংশটুকু থাকে সবটুকু মিলে তার নাম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, এইটুকু মনে রেখো। এরপর পরে যেটি দাঁড়ালো, তার স্বামী মারা গেল, তিনি অর্থাৎ হচ্ছে বেহুলা স্বামীর দেহ কলাভেলায় শুয়ে দেবলোকের উদ্দেশ্যে এক বিপদসংকুল যাত্রায় বেরিয়ে পড়লেন। যে তার স্বামীকে বাঁচানোর জন্য কলার ভেলায় শুয়ে। অনেক সময় তোমরা অনেকে নাটক সিনেমায় দেখেছো, বেহুলা লক্ষিন্দরের সিনেমাও দেখেছো তোমরা, সেখানেও এই দৃশ্যগুলো দেখা যায়। শুয়ে দিল এবং স্বামী ভাসতে ভাসতে চলে গেল। এখানে একটি শব্দ, এবং সেটা হচ্ছে টু ওয়ার্ডস। যারা জানো না একটু জেনে রাখো, টু ওয়ার্ডস হচ্ছে একটি প্রেপোজিশন। কি প্রেপোজিশন? এই টু এর সাথে যদি এস থাকে আর এস না থাকে কোনো পার্থক্য নেই, দুটাই প্রেপোজিশন। সো টু ওয়ার্ড আর টু ওয়ার্ডস, একটু ছোট্ট করে পার্থক্যটা বলি। টু ওয়ার্ড কোনো দিকে, সো টু ওয়ার্ড বেসিকলি অ্যাবোর্ড অফ দ্য গডস, দেবীদের বাসস্থান, মানে স্বর্গের দিকে যাত্রা শুরু করলেন। সো এখন টুয়ার্ডস যদি আমরা এটার সাথে এস দিই তাহলে সেটা আমেরিকান দাঁড়াবে।
টু ওয়ার্ডস, আর যদি এস না দিই তাহলে সেটা ব্রিটিশ। ইংরেজিতে এই দুই ধরনের শব্দই তো দেখা যায়, একটা হচ্ছে ব্রিটিশ এবং একটি হচ্ছে আমেরিকান। এরপর ডেসপাইট অল দ্য ডেঞ্জার্স অ্যান্ড টেম্পটেশনস শি এনকাউন্টার্ড, অর্থাৎ বেহুলা যত রকম বিপদ প্রলোভন যা কিছু সে ফেস করেছিল, এইগুলো সত্ত্বেও, ডেসপাইট প্রেপোজিশন সত্ত্বেও, বেহুলা কন্টিনিউড হার জার্নি অ্যান্ড ফাইনালি সাকসিডেড ইন রিচিং দ্য অ্যাবোড অফ দ্য গডস। সব কিছু উপেক্ষা করে অবশেষে দেবলোকের দ্বারে সে পৌঁছাতে সক্ষম হয়েছিল। এরপর কি হলো? শি প্লিডেড ফর হার হাজব্যান্ডস লাইফ। শি, দ্যাট মিনস বেহুলা তার স্বামীর জীবন ভিক্ষা চাইল, অ্যান্ড প্রমিসড মনসা, এবং মনসার কাছে বলেছিল, প্রমিস করেছিল যে চাঁদ সওদাগর অর্থাৎ তার শ্বশুর উড অর্শিপ হার, তুমি মন খারাপ করো না, তুমি সব কিছু ঠিক করে দাও, আমার স্বামীর জীবন ফিরিয়ে দাও। আমি আমার শ্বশুরকে, আমি সহ আমার হাজব্যান্ড লক্ষিন্দর মিলে তাকে রিকোয়েস্ট করব, সে তোমারই পূজা করবে। এমন করে তার কাছে আকুতি মিনতি করতে থাকে। এরপর মুভড বাই বেহুলাস লাভ ফর হার হাজব্যান্ড, বেহুলার এই ভালোবাসা তার স্বামীর প্রতি, এটা দেখে মনসা নট অনলি রিস্টোর্ড লক্ষিন্দর বাট অলসো হিজ ব্রাদার্স হোম শি হ্যাড কিল্ড আর্লিয়ার। এইটা শুনে মনসা, সাপের দেবী, তার খুব মন খারাপ হলো, এবং সে যেটা করলো, লক্ষিন্দরকে আবারও জীবিত করলেন, এবং লক্ষিন্দরের আরও যে ভাইগুলো ছিল বিভিন্নভাবে তাদেরকে মেরে ফেলেছিল বিভিন্ন সময়, তাদেরকে আবারও জীবিত করলেন। এরপর বেহুলা রিটার্নড হোম উইথ হার হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার ইন ল। এবার বেহুলা খুশি, তার স্বামী এবং তার দেবরদের নিয়ে বাসায় পৌঁছালেন। অ্যান্ড চাঁদ সওদাগর ফাইনালি বোথ বিফোর দ্য মাইট অফ মনসা, মনসার ক্ষমতার কাছে নত স্বীকার করলেন। দ্যাট মিন চাঁদ সওদাগর তার পূজা শুরু করলেন। অর্থাৎ বেহুলা বাসায় পৌঁছে তার শ্বশুর চাঁদ সওদাগরকে বোঝালেন, এবং তার সন্তান লক্ষিন্দর তাকে বোঝালেন যে বাবা, মনসা এরকমভাবে প্রাণ ফিরিয়ে দিয়েছে, তুমি তার পূজা করো। কিন্তু চাঁদ সওদাগরের যে কাহিনীটি অনেকেই তোমরা জানো, যে সে এতটাই অহংকারী একজন ব্যবসায়িক ছিলেন যে সে মনসার পূজা করেছিল, মাথা নত করেছিল, কিন্তু ডান হাত দিয়ে সে পূজা দেয়নি, সে বাম হাত দিয়ে দিয়েছে, সেখানেও অহমিকা পোষণ হয়েছিল। এবং সব শেষ লাইনটা হচ্ছে লক্ষিন্দর অ্যান্ড বেহুলা দেন রিটার্ন টু দেয়ার হেভেনলি অ্যাবোড অ্যাজ অনিরুদ্ধ অ্যান্ড উষা। অনিরুদ্ধ এবং উষা একবার স্মার্ট বয় এবং বিউটিফুল গার্লের প্রতীক হিসেবে, সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ হিসেবে লক্ষিন্দর, এবং সবচেয়ে সুন্দরী মেয়ে হিসেবে বেহুলা তাদের আবাসনে আবারও প্রত্যাবর্তন করলেন এবং স্বাভাবিক জীবনযাপন শুরু করলেন। এই হচ্ছে বেহুলা লক্ষিন্দরের কাহিনী, যেটা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। এখানে দুইটি শব্দ নিয়ে আমি বেশ কিছু কথা বলতে চাই। তার ভিতরে প্রথমটা হচ্ছে হোম। নিশ্চয় তোমরা জানো হোম কোন পার্টস অফ স্পিচ? ইয়েস, রিলেটিভ প্রোনাউন। এটা প্রোনাউনের একটা প্রকার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সো এই জায়গাটায় আমি একটু হোম নিয়ে কথা বলি। যেমন তোমরা একটা জিনিস মনে রাখবে, আমি যদি বলি দ্য ম্যান, খেয়াল রাখবে, আমি আগে শর্টকাট একটা টেকনিক দিই তোমাদের, ছোট্ট করে শর্টকাট, ভর্তি পরীক্ষার সময় সেগুলো আরও চমৎকারভাবে পাবে। যদি কোথাও হু বসে, তুমি মোটামুটি এরপরে ভার্ব দ্বারা তুমি বাক্যটা পাবে। আর যদি কোথাও হোম বসে, ধরো হোম বসে, তাও এরপরে তুমি সাবজেক্ট দ্বারা বাক্যটা শুরু দেখতে পাবে। হ্যাঁ, এই কথাটা তোমরা একটু মনে রেখো। আমি একটু অন্য কালার করে দিই যাতে তোমাদের নজরে পড়ে, কেমন? ওকে, সো হুয়ের ডিমান্ড হচ্ছে পরবর্তী অংশটা ভার্ব দিয়ে শুরু হবে, আর হোমের ডিমান্ড হচ্ছে পরের অংশটা সাবজেক্ট দিয়ে শুরু হবে। আর কেউ যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে মনে রাখবে যে হু এটাকে বলা হয় সাবজেক্ট, আর হোম হচ্ছে অবজেক্ট। কীরকম? হু অনেকটা হচ্ছে হি এর মতো, শি এর মতো। ঠিক হি থেকে ওটার অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে হিম। তার মানে যেখানে হি বসতে পারে সেখানে হু বসতে পারে, যেখানে হিম বসতে পারে সেখানে হু বসতে পারে। এই কথাটা মনে রাখতে পারো তোমরা। আচ্ছা, এখানে ব্র্যাকেট তো অনেকগুলো হয়ে গেল। আচ্ছা, তাহলে এই ব্র্যাকেটটা দিয়ে রাখি। হ্যাঁ, ওকে, সো আমি হি আর হিমে একটু কালারিং করি। তোমরা এভাবে পড়ো না বলেই আজীবন তোমাদের গ্রামার শিখতে হয়। আর আমি কতবার বলেছি তোমাদের, গ্রামার আলাদা করে শেখার কিছু নেই। তুমি যখনই কোনো রিডিং, কোনো টপিক, কোনো আর্টিকেল পড়ো, সেখানেই গ্রামার লুকিয়ে থাকে।
এনিওয়ে, তাহলে হুয়ের পরে ভার বসে আর হোমের পরে সাবজেক্ট বসে। এই জায়গাটায় কনফিউজটা কোথায় করা হবে জানো? ভর্তি পরীক্ষায় অথবা অন্যান্য জায়গাতে হোম অথবা হু দিয়ে দেবে। তো আমাকে বলো তো, এখন কি তুমি ইজিলি বুঝতে পারছো না? শি হ্যাড কিল্ড আর্লিয়ার, যেহেতু শি মানে সাবজেক্ট দ্বারা শুরু করা হয়েছে, তাহলে অবশ্যই সেখানে হোম বসবে। দ্যাটস ওয়াই রাইট উত্তর অবশ্যই হবে হোম। তাহলে এখানে তোমাদের একটা টেস্টে ফিরে নিয়ে আসি। ওকে, সো টেস্টটা হচ্ছে এইরকম। ধরো বললাম দ্য ম্যান ফিল ইন দ্য গ্যাপ দিলাম, একটু চেঞ্জ করে দেব। দ্য ম্যান কল্ড ইউ, যাকে ডেকেছিলে তুমি, যে মানুষটিকে, সে হচ্ছে ইজ মাই ব্রাদার দিলাম, ব্রাদার। ওকে, এবং আরেকটি টেস্ট হচ্ছে দ্য ম্যান ডট ডট ইউ কল্ড ইজ মাই ব্রাদার, আমার তো মনে হয় আমি লেখার আগেই তোমরা রাইট আনসার অনেকেই বলা শুরু করে দিয়েছো। আচ্ছা, এখানে টেস্টটা দিই, তাহলে জায়গা একটু কম নষ্ট হবে, এখান থেকে কেটে দিই। ওকে, অ্যান্ড এইখানটায় আমি তোমাদের জন্য একটু রেড মার্ক করে দিই। ঝটপট করে একটু বলো দেখি, দ্য ম্যান কল্ড ইউ ইজ মাই ব্রাদার, দ্য ম্যান ডট কল্ড ইউ ইজ মাই ব্রাদার, কোথায় কি বসাবে? কিছু যদি না বুঝো, এটা মনে রাখলে যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, অতএব সেখানে আমি বসাবো কি? অবশ্যই হু, দ্য ম্যান হু কল্ড ইউ। ব্যাপারটা এরকম, দ্য ম্যান হি কল্ড ইউ, যে মানুষটা তোমাকে কল করেছিল, হি মানে সাবজেক্ট বসাতে পারবে। আর আমি শর্টকাট যদি বলি, তাহলে দেখো হুবহু মিলে গেছে। তাহলে যে মানুষটা তোমাকে ডেকেছিল সে হলো আমার ভাই। আর যদি এখানে বলি দ্য ম্যান ইউ কল্ড, লক্ষ্য করে দেখো ফিল ইন দ্য গ্যাপের পরে কি আছে? সাবজেক্ট আছে। যেহেতু সাবজেক্ট দ্বারা শুরু, অতএব হোম হবে। ওকে, এই হচ্ছে হোম। তাহলে এই বিষয়টা যদি তুমি এখন জেনে রাখো, তাহলে পরবর্তীতে ভর্তি পরীক্ষা বলি বা বিভিন্ন সময় বলি, এটা নিয়ে তোমাকে খুব কষ্ট পেতে হবে না। এবং এটা যে পরীক্ষায় আসবে, আজকে লিখে রাখো তারিখ দিয়ে, ভর্তি পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এটা আসবেই, মাস্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর আরেকটি শব্দ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে হ্যাভেনলি। তো হ্যাভেনলি মানে হচ্ছে স্বর্গীয়ভাবে। এখানে হ্যাভেন শব্দটা নাউন। তোমরা একটা ছোট্ট করে নোট করে রাখো। ওকে, নোটটা হচ্ছে এটা। আজকে কিন্তু অন্য দিনের তুলনায় লিখছি বেশি, অন্যদিন শুধু বলে যে আজকে লিখছি, তাতে কি তোমরা খুশি? আচ্ছা, নাউনের সাথে যদি কখনো এল ওয়াই যুক্ত হয়, নাউনের সাথে যদি কখনো এল ওয়াই যুক্ত হয়, সেটার নাম হয়ে যায় অ্যাডজেক্টিভ। এটা মনে রাখবে। যেমন আমি দু একটা উদাহরণ দিই, এই হেভেন মানে স্বর্গ, তার সঙ্গে এল ওয়াই, তাহলে আর দুই একটা বলতে পারবে আমাকে? বলো দেখি। যেমন EARTH, আর্থের সঙ্গে এলওয়াই, আর্থলি, এটাও অ্যাডজেক্টিভ। প্রশ্ন করা হয় কিন্তু, ফাদারলি, মাদারলি, এরকম অনেক শব্দ, ফ্রেন্ডলি, অনেক কিছু। যেমন টাইমের সঙ্গে এলওয়াই, টাইমলি, এরকম অনেক শব্দ আছে যে নাউনের সাথে যখনই এলওয়াই যুক্ত হয়ে যাবে রে বাবা, তখন তার নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা কেন বলছি জানো? কারণ অনেক সময় কিন্তু একটা ভুল ধারণা আছে আমাদের, সেটা কি আমি তোমাদের বলছি। যেমন ইয়ারের সঙ্গে এলওয়াই, ইয়ারলি, টাইমলি, ইয়ারলি, ওয়ার্ডলি, অনেক শব্দ, ওয়ার্ডলি, এরকম অনেক শব্দ আছে। তো এইরকম যখন শব্দগুলো ব্যবহার করা হয়, বেসিকলি এরকম শব্দগুলো ব্যবহার করা হয়, তখন সেগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিন্তু ভুল ধারণা কোথায়? ভুল ধারণা হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভের সাথে, আরে বাবা কি হলো, অ্যাডজেক্টিভের সাথে যদি কখনো এলওয়াই থাকে, সেটা কিন্তু অ্যাডভার্ব হয়। এবং ইংরেজি গ্রামারে বেশিরভাগ ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য যে সাধারণত অ্যাডজেক্টিভের সাথে বেশিরভাগ ক্ষেত্রে এলওয়াই তোমরা দেখো বা আমরা দেখে অভ্যস্ত। যেমন আমি বলবো যে নাইস, অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই, নাইসলি, বিউটিফুল, তো বিউটিফুলি আছে না? সো অ্যাডজেক্টিভের সাথে এরকম কিন্তু এলওয়াই যুক্ত হয়ে সাধারণত অ্যাডভার্ব হয়। এই জন্য অনেকেই ধরে নেয় যে এলওয়াই মানেই বুঝি সেটা অ্যাডভার্ব, কিন্তু না, দেখতে হবে কার সাথে এলওয়াই হয়েছে, অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আশা করি এটা নিয়ে খুব বেশি কনফিউজড হবে না। আর ছোট্ট করে একটা কোয়েশ্চেন তোমাদের দেখাই দিই আমি। যেমন ভর্তি পরীক্ষায় অ্যাডমিশন ফোকাস দিয়ে দিই নাম, অ্যাডমিশন ফোকাস।
অর্থাৎ অ্যাডমিশনে হুবহু কি প্রশ্নটা আসতে পারে একটু দেখে নাও তোমরা। বলছে যে হুইচ ওয়ান ইজ, বলা হলো অ্যাডভার্ব। হুইচ ওয়ান ইজ অ্যাডভার্ব, 4টা অপশান থাকবে, আমি 2টা অপশান দিলাম। ধরো একটা বলা হচ্ছে ফাদারলি, ফাদারলি, আর একটা হচ্ছে ওয়াইজলি। ফাদারলি অ্যান্ড ওয়াইজলি বলতে পারো। ঝটপট করে একটু আনসার দিয়ে দাও দেখি। হুইচ ওয়ান ইজ অ্যাডভার্ব, নিচের কোনটি অ্যাডভার্ব? এখন এলওয়াই তো 2টার সাথে আছে, কিন্তু সূত্রতে ফিরে যাও, নাউনের সঙ্গে এলওয়াই থাকলে সেটা অ্যাজেক্টিভ, কিন্তু অ্যাজেক্টিভের সাথে, ওয়াইজ মানে জ্ঞানী, এটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের সাথে যখন এলওয়াই হবে তার নাম হবে অ্যাডভার্ব। সো দ্য রাইট আনসার ইজ বি নং। এটা জানতে হবে। সাথে ছোট্ট করে একটা কথা বলি, যে সকল নাউনের সাথে এলওয়াই যুক্ত করে অ্যাজেক্টিভ করা হয় তাকে অ্যাডভার্ব করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ইন আ ডট ডট ওয়ে অথবা ম্যানার, তাহলেই তার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমরা মনে রাখবে। অর্থাৎ এই শব্দগুলোকে যদি আমি মাঝখানে বসিয়ে দিই, এইটুকুর মাঝখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু সেই শব্দটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে সেই শব্দটা, আরে কি হয়ে যাচ্ছে, তাহলে সেই শব্দটা অ্যাডভার্ব হবে। যেমন আমি যদি বলি ইন আ হ্যাভেনলি ওয়ে, তাহলে সেটা অ্যাডভার্ব। ইন আ আর্থলি ওয়ে, তাহলে সেটা অ্যাডভার্ব। তার মানে এলওয়াই যুক্ত অ্যাজেক্টিভ শব্দকে অ্যাডভার্ব করতে চাইলে ইন আ ওয়ে বা হ্যাভেনলি এই ফ্রেজটা ব্যবহার করতে হবে, আর এই ফাঁকা জায়গাটায় এই শব্দটা বসিয়ে দিতে হবে। এইটাও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় আসে। এনিওয়ে, আশা করি বুঝতে পেরেছ যে প্যাসেজ থেকে সাধারণ আলোচনা কিভাবে পরীক্ষার জন্য অসাধারণ হয়ে যায়। আলোচনাটি এনজয় করছো কিনা এবার জানাও। আর তার সাথে এবার পরবর্তী কাজটা হলো, এই পুরো গল্পটা সামারি কি ভালো করে একটু পড়ে নেবে এবং তার নিচে বাংলাটা পড়বে। এটা আমার আলাদা করে পড়ার দরকার নেই বা টাইম ওয়েস্ট হবে শুধুমাত্র। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টেক্সট বুক থেকে, মানে এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো উচ্চারণ, তার সিনোনিম অ্যান্টোনিম প্রতিটার উচ্চারণ, এইটা প্রতিনিয়ত চালাতে থাকো। আমি আমার লাইফে ইংরেজি যতটুকু পারি, ইংরেজির প্রতি যতটুকু ভালো লাগা তৈরি হয়েছে, সেটা হলো আমি যখন এইচএসসি লেভেলে ছিলাম তখন এই টাইপের একটা বই ছিল। এখন সেই পুরনো সিলেবাসটা নেই, সেই বই নেই এখন। সেই বইটার আমি এই ভোকাবুলারিগুলো খুব পড়তাম। ডিরিভেটিভস ছিল একটা শব্দের, একটা শব্দের 4টা করে রূপ ছিল, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেগুলো খুব পড়তাম। সো ভোকাবুলারি যদি পড়তে পারো, তোমার কাছে প্যাসেজ পরিচিত মনে হবে, ইংরেজি ভাষাটা তোমার কাছে নিজের মনে হবে। আশা করি এই ধারাটা চালু রাখবে। সাথে গ্রামাটিক্যাল সিক্রেট, যেটা প্রেপোজিশন কোথায় কি বসছে খুঁটে খুঁটে পড়তে থাকো। এগুলো থেকেই ভর্তি পরীক্ষায় প্রশ্ন হবে, মেডিকেল অ্যাডমিশনে প্রশ্ন হবে, এগুলোই, এর বাহিরে কিছু না। মোটামুটি আজকে এই পর্যন্ত শেষ করছি। ইনশাল্লাহ নেক্সটের দিনে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ আছে। এটারই হচ্ছে লেসন 2, সেটা হচ্ছে ইকারাস। এই ইকারাসটা আমরা পড়ব নেক্সটের দিন। তাহলে শেষ করি আজকের আয়োজনটি। সবশেষে আরেকবার স্মরণ করে দিই, হাতে নাও টেক্সট বুক মেড ইজি বইটি। কলেজ জীবনের প্রথম বর্ষ থেকে শুরু করে ভর্তি পরীক্ষার শেষ পর্যন্ত এই একটা বই তোমাকে দারুণভাবে সাহায্য করবে। তোমরা সবাই অনেক ভালো থেকো।